স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, আছেন G9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে বার্তা কক্ষে আছেন নিউজ এডিটর বেনজির আহমেদ। আপনার কাছে জেনে নিব দিনের সবশেষ খবরগুলো। আপনাকে ধন্যবাদ। দিনের সবশেষ বা গুরুত্বপূর্ণ খবরগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে জানিয়ে দিচ্ছি। আপনি জানেন তাইমুর, নিউ ইয়র্কে মঙ্গলবার শুরু হয়েছে জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের যে সম্মেলন, এই সম্মেলনের সাইডলাইনের পাশাপাশি বিশ্ব নেতাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। এরই অংশ হিসেবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে মঙ্গলবার বৈঠক করেছেন এবং দুই নেতার দ্বিপক্ষীয় বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অর্থাৎ বাইডেন বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে অন্তর্বর্তী সরকারকে। বৈঠকের শুরুতেই দুই নেতা একান্ত মত বিনিময় করেন এবং জো বাইডেন ডক্টর ইউনূসকে জড়িয়ে ধরেন। এরপরে একান্ত আলাপচারিতায় বাংলাদেশে বিভিন্ন ইস্যু, রোহিঙ্গা সমস্যা সহ অনেক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন এবং বিগত সরকারের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের যে ত্যাগ আন্দোলনের বিষয়গুলো ডক্টর মোহাম্মদ ইউনূস বাইডেনের সামনে তুলে ধরেন এবং তিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারকে টিকে থাকতে হবে বলে ডক্টর ইউনূস জোর দেন। এক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন যে শিক্ষার্থীরা এত ত্যাগের বিনিময়ে বাংলাদেশে যে নতুন রূপে ফিরেছে তাতে অবশ্যই যুক্তরাষ্ট্রের সমর্থন থাকবে এবং যে কোনো ধরনের সহযোগিতার বিষয়ে যুক্তরাষ্ট্র সবসময় অন্তর্বর্তী সরকারের পাশে থাকবে। এছাড়া কানাডার প্রেসিডেন্টের সাথেও ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথেও তিনি বৈঠক করেছেন। তাই আরেকটা বিষয় হচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন অন্তর্বর্তী সরকারকে 18 মাসের মধ্যে নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দিবে সেনাবাহিনী। সোমবার বার্তা সংস্থা রয়টার্সকে এক ইন্টারভিউতে সেনাপ্রধান এই কথা জানিয়েছেন। সেনাবাহিনী প্রধান আরও বলেছেন, অন্তর্বর্তী সরকার যে সংস্কারগুলো করছে, অর্থাৎ গুরুত্বপূর্ণ সংস্কারগুলো করতে একটু সময় লাগবে, তারপরেও 18 মাসের মধ্যে এই সংস্কার কাজগুলো কমপ্লিট বা শেষ হতে পারে এবং এক্ষেত্রে সব ধরনের সহায়তা দেয়া হবে। সেনাপ্রধান আরও বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সেনাবাহিনী কখনো হস্তক্ষেপ করে না এবং সামরিক বাহিনীকে রাজনীতি প্রভাবমুক্ত রাখতে একটি রূপরেখা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান। এদিকে নির্বাচন সংস্কার সংক্রান্ত কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কাজগুলো গ্রহণ করেছে এগুলি সম্পন্ন করতে একটু দীর্ঘমেয়াদী হতে পারে, অর্থাৎ তিনি বলেছেন সময় লাগতে পারে। তবে সেনাপ্রধানের যে 18 মাসের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সাংবাদিকরা বদিউল আলম মজুমদারকে প্রশ্ন করলে এই বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তাইমুর, এই ছিল আমার কাছে দিনের সবশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এডিটর বেনজির আহমেদ। স্টুডিও আলোচনা শুরু করব G9-এর সাধারণ সম্পাদক ডাক্তার সাখাওয়াত হোসেন শান্ত আপনাকে দিয়ে। আলোচনার শুরুতেই প্রসঙ্গ আনতে চাই রয়টার্সকে দেয়া সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাক্ষাৎকার। এই যে 1.5 বছরের মধ্যে যেন নির্বাচন হয়, সেই জন্য অন্তর্বর্তী সরকারকে সমর্থনের অঙ্গীকার সেনাপ্রধান। এই যে 1.5 বছরের মধ্যে নির্বাচন, আমাদের যে প্রত্যাশিত সংস্কার, নানা জায়গার কথা বলা হচ্ছে, এই সংস্কার শেষে 1.5 বছরের মধ্যে নির্বাচন সম্ভব কিনা, যৌক্তিক কিনা, আপনি কীভাবে বলবেন? আপনাকে ধন্যবাদ এবং আমার সঙ্গে আলোচনায় প্রিয় সাকি ভাই আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভকামনা রইল। আমি একেবারে স্পেসিফিক করার জন্য রয়টার্সকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যে বক্তব্যটা দিয়েছেন একদম জিস্ট কোট আনকোট বলি। সংস্কারের ধারাবাহিকতায় 1 থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের উত্তরণ ঘটা উচিত। আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমি বলবো যে এই সময়সীমার মধ্যেই আমাদের একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত। আমার মনে হয় রাজনৈতিক দল সহ বিভিন্ন স্টেক হোল্ডার যারা, তাদের যে আকাঙ্ক্ষা এবং সরকারকে যে যৌক্তিক সময় দেওয়ার কথা তারা বলেছিলেন যে দেবেন, মনে হয় এই 1 থেকে 1.5 বছর সময় এটাই বোধহয় সেই যৌক্তিক সময়। এতে কেউ আনহ্যাপি হবে এটা আমার মনে হয় না। আর একটা ডাইমেনশন আছে সেটা হচ্ছে বাংলাদেশের সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো বিধান নেই, প্রধান উপদেষ্টার এরকম কোনো বিধান নেই। 3 মাসের যে তত্ত্বাবধায়ক সরকারের বিধান ছিল সেটাও আদালতের রায় এটা সেটা করে একটা এখন নেই। সেই অবস্থায় কার্যত বাংলাদেশ এখন অসাংবিধানিক ধারাবাহিকতা পার করছে।
সেটা বিশেষ কারণে 16 বছর এদেশের বুকে চেপে বসা এক স্বৈরশাসক গণহত্যাকারী শেষ পর্যন্ত ফ্যাসিবাদ মাফিয়াতন্ত্র যারা কায়েম করেছিল তারা বাধ্য করেছে দেশের ছাত্র জনতা রাজনৈতিক দল সহ সবাইকে এ পর্যায়ে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই পর্যায়ে সৃষ্টি হয়েছে। ফলে এইরকম একটা অগণতান্ত্রিক বা অগণতান্ত্রিক বলবো না, অসাংবিধানিক একটা বিশেষ ব্যবস্থাকে আমাদের ওয়েলকাম করতে আমরা বাধ্য হয়েছি। এখন এইটা যত দীর্ঘায়িত হবে তত বেশি দিন আমরা অসাংবিধানিক থাকব। জি, কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারি যারা সমন্বয়কারী তারা কিন্তু 2 বছরের কথা বলছিলেন। এমনকি আমরা জানি প্রধান উপদেষ্টা যখন গণমাধ্যমের সিনিয়র নেতাদের সাথে যারা বয়োজ্যেষ্ঠ তাদের সাথে বসেছিলেন সেখানে 2-3 বছরের একটা আলোচনা ছিল, সেখানে এখন না এইটা প্রাথমিকভাবে তারা ধারণা দিতেই পারেন, সেটা তো স্পেসিফিক কিছু না, বা এই 1.5 বছরও এরকম স্পেসিফিক না। তারপরও মনে হয় যে একটা খুব যত দীর্ঘায়িত হবে তত নানান রকমের সন্দেহ দ্বন্দ্ব ভুল বুঝাবুঝি ডালপালা ছড়াবে। আর কিছু সংস্কার আছে যেগুলো অনেক সময় লাগে, সেই সংস্কার কাজটা এই সরকারের দায়িত্বও নয়। নির্বাচিত জনপ্রতিনিধিরাই সেই সব সংস্কার করতে পারবেন, বরং তারা যাতে সেই সংস্কার করতে বাধ্য হন সেই রকম একটা প্রক্রিয়া যেন এই সরকার শুরু করে যেতে পারে, সেটা অনেকের চাওয়া। মোটা দাগে এই সরকারের মূল দায়িত্বটা হচ্ছে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে একটা গণতান্ত্রিক নির্বাচন অনুষ্ঠানের জন্য যেই যে অনুষঙ্গ আছে সেগুলিকে ঠিক করা। তার মধ্যে নির্বাচন কমিশন তাকে ঠিক করতে হবে, পুলিশ প্রশাসন খুব গুরুত্বপূর্ণ নির্বাচনের জন্য তাদেরকে ঠিক করতে হবে, পুলিশের বাইরেও যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন অন্য যারা তাদেরকে ঠিক করতে হবে, বিচার বিভাগ তাদেরকে ঠিক করতে হবে। এই যে কালো টাকার দৌরত্ব সেটা যাতে যারা 16 বছর ধরে কারি টাকা অবৈধভাবে কামাই করেছে এই টাকার প্রভাব যেন নির্বাচনে কাজে না লাগাতে পারে, সেই জন্য অর্থনৈতিক সংস্কার এবং এই দুর্বৃত্তদের পাকড়াও করা সেগুলিও করতে হবে। এরকম যে নির্বাচন এবং তার সঙ্গে সংশ্লিষ্ট যে বড় বড় সংস্কারগুলি সেগুলিতে তো অলরেডি হাত দিয়েছে। তার বাইরে এমন কিছু নেই যেটা বছরের পর বছর করতে হবে, সেটা একটা অনির্বাচিত সরকার করবে। এটাও রাজনৈতিক দলগুলো এবং অন্য স্টেক হোল্ডার যারা তারা এটা চায়ও না, বা এরাও যত দীর্ঘায়িত করবে সময় তত আমাদের জন্য সংকটও তৈরি হতে পারে। ফলে সেনাপ্রধান যে কথা বলেছেন এটি অনেকের মনের কথা, কিন্তু আমার মনে এটা নিয়ে আবার আর একটা প্রশ্ন আছে। রাজনৈতিক দলগুলো তো মূলত প্রধান উপদেষ্টার কাছে এরকম একটা রূপরেখা চেয়েছিলেন যে সংস্কারের রূপরেখা এবং নির্বাচন কতদিনের মধ্যে কিভাবে হতে পারে তার একটা টাইম ফ্রেম রোড ম্যাপ চেয়েছিলেন। তো তারা দেওয়ার আগেই সেনা প্রধানকেই এটা দিতে হলো কেন? ছাত্ররা অভ্যুত্থানের পরে যে সরকার গঠিত হবে তার বিষয়ে বলছিল যে তারা পরাজিত যে স্বৈরশাসক যে ফ্যাসিবাদ তাদের বা তাদের সমর্থনকারীদের কোনো সরকার তারা মেনে নেবে না, এমনকি সেনা সমর্থিত কোনো সরকারকেও তারা মেনে নেবে না। কিন্তু সেনা প্রধানের কথা এটা স্পষ্ট হয়েছে যে এই সরকার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ দিয়ে রাষ্ট্র চালাতে পারছে না, তাদের সেনা নির্ভর হতে হচ্ছে এবং সেনাবাহিনী এই বিষয়ে সর্বত্র সহযোগিতাও করছে। ফলে তাদের সহযোগিতার উপর নির্ভর করছে এবং সেই সহযোগিতার জন্য 1.5 বছর টাইম বেঁধে দিয়েছেন তারা। ফলে এইটা সেনা প্রধানের মুখ থেকে না এসে আমরা যদি সেনা সমর্থিত এই ফ্লেভারের বাইরে গিয়ে আমরা যদি সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারের মুখ থেকেই এটা আগে শুনতাম, ব্যক্তিগত বা আমার মত হচ্ছে আমার আরো ভালো লাগে। আবার আপনার কাছে আসবো, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, এই যে সেনা প্রধানের মুখ থেকে না শুনে প্রধান উপদেষ্টা মুখ থেকে শুনলে ভালো লাগতো এবং দীর্ঘায়িত হলে সন্দেহ ভুল বোঝাবুঝি। সায়ন্ত সহ যারা দেখছেন অনুষ্ঠান সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাই। সায়ন্ত তো চমৎকার করে বলেন, কিন্তু আমি একটু ঠিক আমার যে অভিজ্ঞতা হয়েছে সেই জায়গাটা থেকে বলি, আমাদের মতামতটাও সেই জায়গায় থাকবে। দেখুন, বঙ্গভবনে যখন বৈঠক হয় রাজনৈতিক দলগুলোর সাথে তখন আমরা ক্যাটেগরিক্যালি বলতে পারেন যে আমি ক্যাটেগরিক্যালি জিজ্ঞেস করেছিলাম যে রাষ্ট্রপতির কাছে যে এই অর্থাৎ সাবেক যে সরকার তার স্টেটাসটা কি। তিনি বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করেছেন এবং সে কারণে মন্ত্রিসভাও ভেঙে গেছে।
সংসদের স্ট্যাটাস কি, তিনি বলেন সংসদ এখনো বহাল আছে, যেটা পরবর্তী দিনে সংসদকে ভেঙে দিলেন রাষ্ট্রপতি। তো এইরকম একটা বাস্তবতায়, অর্থাৎ সেখানে মিডিয়া উপস্থিত ছিল, ফলে রাষ্ট্রপতি যখন বলেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, এবং আমরা জানি যে প্রধানমন্ত্রী দেশত্যাগও করেছেন, যেটা আমরা সমস্ত কিছুর মধ্যে দেখলাম, কাজেই এই বাস্তবতায় ওই প্রধানমন্ত্রীকে সংবিধান অনুযায়ী আবার ইন্টারিম, প্রধানমন্ত্রী কিন্তু পদত্যাগ করতে পারেন। এখন প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন, তাহলে সাধারণত সংবিধান বলবে যে আপনি একটা ইন্টারিম সময়ে ওই প্রধানমন্ত্রীকেই সাধারণত অফার করা হয় যে আপনি ইন্টারিম সময়ের জন্য কাজ চালিয়ে যান, একটা নির্বাচনের আয়োজন হবে। তো সেটার তো আর কোনো সুযোগ থাকলো না, কারণ দেশত্যাগ করেছেন। একটা ভ্যাকুয়াম, মানে শূন্যতা সৃষ্টি হলো। এই শূন্যতায় যেটাকে বলে ডক্ট্রিন অফ নেসেসিটি, এইটা কাজ করে, এবং এই ডক্ট্রিন অফ নেসেসিটি থেকেই তখন নির্বাহী ক্ষমতা আসলে রাষ্ট্রপতির কাছে যায়, এবং সেটা আদালত কর্তৃকও কিন্তু পরবর্তীকালে তার বৈধতা দেওয়া হয়েছে। এমনকি অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার আগেই আদালত জানিয়েছেন যে অন্তর্বর্তী গঠন এই ভয়েডের, এই শূন্যতার জায়গা থেকে সেটা করা হয়েছে। ফলে বিদ্যমান সংবিধানের কাঠামো অনুযায়ীও মানে যেটাকে বলে আইনি বৈধতার জায়গা, ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে, এটা এই সরকারের, অন্তর্বর্তী সরকারের জায়গা আছে। অন্যদিক থেকে যদি দেখি যে জনগণের উইল, জনগণের অভিপ্রায়ের জায়গা থেকেও বাংলাদেশে তো শিক্ষার্থীরা যারা আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলগুলো যারা এই 15 বছর ধরে একটা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের মধ্যে ছিল, এবং শ্রেণী পেশার অন্যান্য সংগঠন, যারা এই সমস্ত দেশের মানুষ, দেশের মানুষের যে বিরাট উত্থান ঘটেছে, সেইটার যারা যারা প্রকাশ করেন, এইটা সব অর্থেই তারা এই অন্তর্বর্তী সরকার গঠনের সমর্থন দিয়েছেন, এবং সেনাবাহিনী সহ বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যতগুলো আছে সবাই এটার প্রতি তাদের যে সরকারের প্রতি তাদের আনুগত্য প্রকাশ করা, সেই জায়গাটাতে করেছেন। কারণ সরকারই তো আসলে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে পরিচালনা করে। তো সেই দিক থেকে আমি বলবো যে এটা একটা মানে জনগণ সমর্থিত অভ্যুত্থানের উপর দাঁড়িয়ে থাকা সরকার, যার পপুলার উইল, মানে পপুলার যাকে বলে যে বৈধতা, এবং ডক্ট্রিন অফ নেসেসিটির বৈধতার জায়গাটাও আছে। আমরা যে জায়গাটাতে দেখছি সেটা হচ্ছে যে পরবর্তী, এখন ধরেন রাজনৈতিক বিতর্ক আছে। রাজনৈতিক বিতর্কের জায়গা হচ্ছে যে বিদ্যমান সংবিধানের অধীনেই কি সংস্কার চলবে, নাকি সংবিধান পুনর্লিখন হবে, না বাতিল করে নতুন সংবিধান হবে, এই তর্কগুলো আছে, প্রস্তাব আছে। এই ক্ষেত্রে এই তর্কের সমাধানটা রাজনৈতিক একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করি। মোটা দাগে এটা মোটামুটিভাবে আন্দোলনের ভেতর থেকে, শিক্ষার্থীদের জায়গা থেকে, রাজনৈতিক দলের জায়গা থেকে এটা পরিষ্কার করে বলা হয়েছে যে আমাদের লক্ষ্যটা কি, সবাই একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যার ভিত্তি একটা গণতান্ত্রিক সংবিধান, এই কথাগুলো সামনে আনছেন, এবং সেইটা কিভাবে, কোন পথে আমরা অ্যাচিভ করব, সেটা নিয়ে রাজনৈতিক হয়তো বিভিন্ন পক্ষের মধ্যে পার্থক্যের জায়গা থাকবে। আমরা আশা করি, প্রত্যাশা করি যে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের যে রাজনৈতিক শক্তি, শিক্ষার্থী, রাজনৈতিক দল, শ্রেণী পেশা সংগঠন, অংশীজন এবং অন্যান্য পক্ষগুলো বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায়, একটা আলোচনার মধ্য দিয়ে একটা ঐক্যমত্যের জায়গায় পৌঁছাবেন যে আমাদের অর্জনের পথটা কি হবে। ওই যে 1.5 বছরের মধ্যে নির্বাচন, না এখন আসছি এটাতে, আমি টাইম ফ্রেম নিয়ে একটা আলোচনা শুরু থেকেই মোটামুটিভাবে ছিল। আমি সেই বাদানুবাদে না গিয়ে বলি যে এটাতে মোটামুটিভাবে রাজনৈতিক দলগুলোর জায়গা থেকে, বিশেষত বিএনপি জায়গা থেকে প্রথমে যাই বলা হোক, পরবর্তীকালে তার ব্যাখ্যা দেওয়া হচ্ছে তারা একটা যৌক্তিক সময়সীমা এর মধ্যে ইলেকশন চান। আমরা যেটা শুরু থেকে আমাদের দলের পক্ষ থেকে বলেন, গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকেও আমরা কম বেশি এটা বলার চেষ্টা করেছি যে দেখুন, পুরো জিনিসটা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের আসুক একটা কাজ আছে, সেটা হচ্ছে যে দেশের স্থিতিশীলতা আনা, জানমালের নিরাপত্তা আনা, একটা স্থিতিশীল দেশ হিসাবে, কিংবা পুরো প্রক্রিয়াটাকে দাঁড় করানো, আমাদের শহীদদের মর্যাদার জায়গা প্রতিষ্ঠা করা, আহতদের দায়িত্ব নেওয়া, এখানে ন্যায় বিচারের একটা যাত্রা করা, বিশেষত জুলাই আগস্টের হত্যাকাণ্ড এবং 15 বছরে যে গুম, খুন, লুণ্ঠন, পাচার, এবং একটা অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে আমরা আছি, যেটা বিগত সরকারের দুর্নীতি, লুণ্ঠনের এবং নানানভাবে তৈরি হয়েছে। তো সেই জায়গায় এই কাজে তার আশু কাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। পাশাপাশি তারা একটা রাজনৈতিক প্রক্রিয়া শুরু করবেন, যেখানে
এই কথাটা স্পষ্টতই আমরা প্রথম বক্তৃতাতেই শুনেছি প্রধান উপদেষ্টা, যেটা তিনি বলেছেন যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত লাগবে। এইটার ভিত্তি যে একটা গণতান্ত্রিক সংবিধান, প্রতিষ্ঠানগুলোর সংস্কার, এবং এটার মধ্যে দিয়ে রাষ্ট্র একটা গণতান্ত্রিক রূপান্তরে যাবে, যার একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করা, সেই কাজটা। ফলে এই পুরো প্রক্রিয়াটা আমরা বলেছি যে অংশীজনদের সাথে আলোচনা করতে হবে। এখানে শিক্ষার্থীরা আছে, রাজনৈতিক দলগুলো আছে, এখানে শ্রেণী পেশার সংগঠনগুলো আছে। এই যে নানান অংশীজনদের সাথে একটা নিবিড় কন্টিনিউয়াস আলোচনার মধ্য দিয়ে একদিকে হচ্ছে আমাদের কি কি কাজ দরকার, মানে এই যে আমরা বলছি যে রূপান্তর, সংস্কার, গণতান্ত্রিক সংবিধান, এইটা কি কি কাজ করা হবে এবং সেই কি কি কাজের মধ্য দিয়ে ঠিক হবে যে আসলে এটা সময়সীমাটা কি লাগবে, এবং সেই সময়সীমা থেকেই আমাদের পুরো রোডম্যাপটা দাঁড়াবে। আজকে সেনাপ্রধানের যে বক্তব্য আমরা দেখলাম, তিনি প্রথমত এই সরকারের প্রতি তাদের যে সমর্থন সেটা পুনরুচ্চারণ করেছেন, এবং আমার নিজের ধারণা, মানে আমাদের ধারণা যে সম্ভবত তিনি তার একটা মতামত দিয়েছেন, কারণ প্রশ্নটা সবাইকেই করা হয়, মানে আমি নিজে বহুবার এই প্রশ্নের মুখোমুখি হয়েছি, সময় হ্যাঁ বারবার করেন যে আচ্ছা কতদিন সময়, যৌক্তিক সময়টা কতদিন, যৌক্তিক সময় মানেটা কি। তো বারবারই আমরা যে কথাটা শুরু থেকে, ধরেন আমি বলবো যে 9 তারিখ থেকে আমি কথা বলে আসছি যে আলোচনার প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের কাজটা কি, সেটা করতে কি পরিমাণ সময়সীমা লাগবে, সেটা একটা ঐক্যমতের জায়গা তৈরি হবে, এর মধ্যে রোড ম্যাপ ঠিক হয়ে যাবে। এক্ষেত্রে সেনাপ্রধান তার মতামত একটা দিয়েছেন। আমার মনে হয় যে আমাদের এখন আমরা যেটা বারবার বলছি অন্তর্বর্তী সরকারের কাছে, যে অংশীজনদের সাথে আলোচনার একটা কাঠামো তৈরি করেন এবং একটা যাতে নিবিড় আলোচনা করা যায়। এটা ঠিক যে তারা একটা গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন। এই আলোচনাগুলো আমরা আমাদের দিক থেকে বলেছিলাম যে সংস্কার কি হবে সেটার ব্যাপারে সরকারের, মানে অন্তর্বর্তী সরকারের একটা প্রস্তুতির জায়গাটা তাদের দিক থেকে করতে হবে। তার মানে সমস্ত অংশীজনদের সাথে আলোচনা করে সেখানে একটা ন্যূনতম সংস্কার প্রস্তাবনা আনা দরকার। ফলে বিভিন্ন সেক্টরের অনুযায়ী যে সংস্কারের বিষয় তার দায়িত্ব দেওয়া দরকার। সেই জায়গাগুলো তারা যে করেছেন সেটা একটা খুবই ইতিবাচক পদক্ষেপ আমরা মনে করি। এই আলোচনাটা তো হবে, কিন্তু এর বাইরেও আমরা মনে করি যে রাজনৈতিক দল এবং যেটা বললাম শিক্ষার্থী, শ্রেণী পেশা, অংশীজনদের সাথে একটা নিবিড় নিয়মিত আলোচনা, এই পুরো রাজনৈতিক প্রক্রিয়াটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তাদের যে একটা কন্টিনিউয়াস সহযোগিতার কিংবা তাদের যে ভূমিকা রাখার সুযোগ, সেইটা তৈরি করার জন্য একটা কাঠামোগত জায়গা দরকার। সেইখানে আমরা যথার্থ সময়সীমা হয়তো নিশ্চয়ই পেয়ে যাব। জি, আবার আসবো আপনার কাছে। ডক্টর শাখাত হোসেন সাহেব, যে সেনাপ্রধান একটি মন্তব্য, যে সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত করা একটি রূপরেখার কথা তিনি বলছেন। সেখানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, রাষ্ট্রপতির অধীনে সশস্ত্র বাহিনীকে রাখা, এই যে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখা, না এইটা তো এদেশের মানুষের দাবি ছিল। সেই দাবি উপেক্ষা করে আওয়ামী লীগ গত 16 বছর ধরে সেনাবাহিনীকে অন্যান্য সব সিভিল যে বাহিনী আছে তাদের মতোই সেনাবাহিনীকেও ব্যবহার করবার চেষ্টা করেছে। 2018 সালের নির্বাচনে সেনাবাহিনীকে ব্যবহার করে যে রাতের নির্বাচনটা করলো, সেটা দিয়ে সেনাবাহিনীকে বিতর্কিত করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রজেক্টে সেনাবাহিনীকে ইনভলভ করে তাদের যে দুর্নীতির অংশীদার করে নিল কোনো ব্যক্তিকে, সেটা দিয়েও সেনাবাহিনীকে এক ধরনের বিতর্কের মধ্যে ফেলানো হয়েছে। এবং বাংলাদেশে যে গণহত্যার আগেও যে গুম খুন হয়েছে, গণহত্যার সময় সেনাবাহিনী সমর্থন দেয়নি, কিন্তু এর আগে যে গুম খুন হয়েছে সেই গুম খুনগুলোর ক্ষেত্রে র্যাব নিষিদ্ধ হলো। সেই র্যাবের অনেক সদস্যই কিন্তু যারা গুম খুনের সঙ্গে জড়িত তারা সেনাবাহিনী থেকে আসলো। সেনা প্রধান আজিজের নামে বেশুমার অভিযোগ। তিনি একজন রাজনৈতিক, আওয়ামী লীগের মধ্যম সারির রাজনৈতিক গুন্ডাদের ভাষায় কথা বলতেন এবং সেই আচরণ করতেন। তার ভাইরা তো বেসিক্যালি প্রফেশনাল গুন্ডাই ছিল। সব মিলিয়ে সেনাবাহিনীর ভাবমূর্তিকে এমন জায়গায় সরকার নিয়ে গিয়েছিল যে অন্যান্য যে সিভিল বাহিনীগুলো আছে তার তুলনায় সেনাবাহিনীকে খুব স্বতন্ত্র কোনো পজিশনে রাখেনি তারা। ফলে মানুষের যে ক্ষোভের জায়গা, অভিমানের জায়গা, সেটা সেনাবাহিনীর প্রতি তৈরি হয়েছিল। কারণ সেনাবাহিনীকে বাংলাদেশের মানুষ একটু অন্য রকম বা অন্য ক্যাটাগরির ভাবে। তারা শুধুমাত্র ওই জাতিসংঘের শান্তি মিশনে যাওয়া আর বাংলাদেশের সরকার যে অগণতান্ত্রিক যা কিছু করছে তাতে সায় দিয়ে যাওয়া এবং তার অংশীদার হওয়ার বাইরে এমন কোনো
দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে কোনো ভূমিকা রেখেও দেখায়নি। ফলে এই অভিযোগ তাদের প্রতি আছে। সেনাবাহিনীর এখনকার যিনি প্রধান, তিনি অত্যন্ত ভালো ভূমিকা নিয়েছেন গণ অভ্যুত্থানের সময়, আমাদের আরও রক্তপাত না ঘটিয়ে, দেশের আরও জানমালের ক্ষতি না করার দিকে হাসিনাকে সায় না দিয়ে। ফলে সেই ধন্যবাদ তাদের প্রতি আমাদের আছে, কৃতজ্ঞতা আছে। এবং এই প্রেক্ষাপটে তিনি যে নতুন করে জানান দিলেন যে রাজনীতিতে সম্পৃক্ত না হওয়ার, এর মাধ্যমে আগে যে করা হয়েছিল তার এক ধরনের স্বীকারোক্তিও আছে। এইটাকে আমি খুব ভালোভাবে নেই, যে রিয়েলাইজেশন যে আগে যেটা করা হয়েছিল সেটা ঠিক হয়নি, আমরা এখান থেকে সেনাবাহিনীর উত্তরণ চাই। জি, জোনাস থেকে যে শুধু রাষ্ট্রপতি আর প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য হলেই কি যে সেনা প্রধান যেটি আজকে বললেন যে বাহিনীকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার জায়গাটা নিশ্চিত করা যাবে কিনা, যে রাজনৈতিক উদ্দেশ্যে সেনাবাহিনীকে, সশস্ত্র বাহিনীকে ব্যবহার না? সেনাবাহিনী যে কোনো দেশে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং বাংলাদেশে তো আমরা বলবো যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান এটা। এবং এই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠান হিসেবে যে রক্ষা করা, সেটা আমাদের দেশের সার্বভৌমত্ব বলেন, আমাদের দেশের সামগ্রিক অগ্রগতি বলেন, সেটার জন্য খুবই জরুরি। এবং এইটা খুবই মানে আমাদের দেশে তো সবগুলো প্রতিষ্ঠানই ধ্বংস করা হয়েছে। দুঃখজনক যে সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠানও নানাভাবে প্রশ্নের মুখোমুখি হয়েছেন, বিশেষত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ যে ঘটনাগুলো ঘটেছে, এবং বিভিন্ন বাহিনীর যে গুম, হত্যা ইত্যাদির সাথে, যেহেতু সেনাবাহিনীর লোকজন সেখানে ডিপ্লয়েড হয়েছিলেন, কিংবা ওইখানে কীভাবে কী বলে এটা, মানে প্রেষণে যান আর যেভাবেই যান তারা গিয়েছিলেন। এবং এই বিষয়টা মানে রাজনৈতিক দলগুলোকেও বিবেচনার মধ্যে রাখতে হবে, রাজনৈতিক প্রক্রিয়াকেই সামগ্রিকভাবে বিবেচনার মধ্যে রাখতে হবে, যে দেশের জন্য একটা সেনাবাহিনীর মতো প্রতিষ্ঠান কত গুরুত্বপূর্ণ, এবং সেই প্রতিষ্ঠানটিকে রাজনৈতিক মানে নানা ধরনের প্রভাবের বাইরে রাখা, এবং সেইটা রাখার আয়োজনটাই আসলে আবার সেনাবাহিনীর আবার রাজনীতিতে ভূমিকার জায়গাটা তখন, মানে এটা দুটো যে আলাদা আলাদা স্ফিয়ার, সেই জায়গাটা রাখা দরকার। তো সেই দিক থেকে আমরা এমন একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে চাই, যে গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনৈতিক কাজটা রাজনৈতিক ব্যক্তিরাই কিংবা রাজনৈতিক দলগুলোই সেই কাজটা করবেন, আর সেনাবাহিনীর কাজটা করবে প্রতিষ্ঠান হিসেবে। এবং গণতান্ত্রিক যে রূপান্তরের কথা বলা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, সেটার গুরুত্বপূর্ণ একটা লক্ষ্য এই জায়গায় পৌঁছানো, যে বাংলাদেশের সেনাবাহিনী তার মর্যাদা নিয়ে কাজ করতে পারবে, একটা ইনস্টিটিউশন হিসেবে কাজ করতে পারবে, এবং দেশের সার্বভৌমত্ব রক্ষা সহ দেশের সামগ্রিক অগ্রগতিতে তাদের যে ভূমিকা রাখা, সেটা তারা রাখতে পারবে একটা প্রতিষ্ঠান হিসাবে। আবার রাজনৈতিক যে কাজ, রাজনীতির যে প্রক্রিয়া, সেটা রাজনৈতিক দলগুলোকে অথবা রাজনৈতিক ব্যক্তিরাই নানাভাবে সেটা পরিচালনা করতে পারবে। এই জায়গাটা আমরা আগামী বাংলাদেশ মানুষ দেখতে চায়। সংস্কারের জায়গাটিতে অন্যতম প্রধান জায়গা। ডাক্তার স্বাগত শান্ত, আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের। আচ্ছা, একটি বিরতিতে যাই, বিরতির পর এসে এই আলোচনায় করব। দর্শক, নিউজ অন ভিউজ একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অন ভিউজে। ডাক্তার স্বাগত শান্ত, যে প্রসঙ্গটা তুলতে চাচ্ছিলাম, জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে জো বাইডেন ডক্টর ইউনূস বৈঠক, এই যে বিষয়টা যদি এভাবেই বলি, যে ৩ দশকের মধ্যে এই ধরনের মানে বৈঠক, মার্কিন প্রেসিডেন্টের সাথে কোনো সরকার প্রধান, রাষ্ট্রপ্রধানের বৈঠক, এবং এই যে বুকে টেনে জড়িয়ে ধরা এই জায়গাটি, এবং পূর্ণ সমর্থনের কথা তো যুক্তরাষ্ট্র বলছেই। এইটা তো খুব স্পষ্ট যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে প্রোফাইল এবং আমেরিকা সহ সারা পৃথিবীতে তার যেই পরিচিতি, তার যে গ্রহণযোগ্যতা, সেটা তো অন্য উচ্চতায়। ব্যক্তিগত সম্পর্কের দিক থেকে এদের সঙ্গে আগে থেকেই সে সম্পর্কিত। এবং এটা সত্য যে পৃথিবীর বহু দেশের ওয়ার্ল্ড লিডার যারা বা আন্তর্জাতিক নেতৃত্ব যারা দেন, যাদের অনেকের সঙ্গে মিট করবার জন্য অনেকেই অনেক দিন অপেক্ষা করেন আকাঙ্ক্ষা নিয়ে, সেই ব্যক্তিদের অনেকে বরং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মিট করবার জন্য অপেক্ষা করেন। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস আগে থেকেই এই বাংলাদেশের মতো একটি দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হওয়ার আগেই ব্যক্তি ডক্টর মোহাম্মদ ইউনূস পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র পরিচালনা বা ওয়ার্ল্ড লিডারদের কাছে ওই অবস্থানে আছেন। সুতরাং তিনি আবার নতুন করে
ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মতো একটি সমস্যা সংকটপূর্ণ দেশে যখন দায়িত্ব নিয়েছেন তার প্রতি অ্যাটেনশন আরও বেশি আসবে, এটা খুব স্বাভাবিক। এবং আমেরিকায় তার যে অবস্থানের যেসব মেডেল পেয়েছেন, যে শুধু নোবেল না তার বাইরেও, সব মিলিয়ে তাদের কাছে আলাদা একটা গ্রহণযোগ্যতা আছে। ফলে এটা খুবই স্বাভাবিক, এটা মানে অতি আশাও না। বরং যদি ডক্টর মোহাম্মদ ইউনূস এই বৈঠকটা করতে না পারতেন আমাদের মন খারাপ হতো, যে ওনাকে তো আমরা ওই উচ্চতায় দেখি, সেই তুলনায় করেছেন, এটা ভালো। আর এর একটা ভালো দিক হচ্ছে বাংলাদেশে এই অভ্যুত্থানকে ঘিরে আমাদের প্রতিবেশী দেশের যে মিথ্যা প্রচারণা আছে, বিশেষ করে ইন্ডিয়ান মিডিয়ার যে মিথ্যা প্রচারণা আছে, যে বাংলাদেশের উগ্রবাদের উত্থান হয়েছে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্বিচারে নির্যাতন নিপীড়ন হচ্ছে, এটা ওটা মিথ্যা প্রচারণা, সেই প্রচারণা এবং ইন্ডিয়ান সরকারের ব্যক্তিদেরও বাংলাদেশ বিরোধী যেই সব বাজে বক্তব্য আছে, সর্বশেষ তাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেই বাংলাদেশিদের উল্টা করে ঝুলিয়ে পিটাবেন যেই হুমকি দিচ্ছেন, তাদের বর্ডারে আমাদের শিশুদেরকে পর্যন্ত যেভাবে গুলি করে মারছে, সব কিছু মিলিয়ে তার এগেনস্টে আমেরিকা এবং বিশ্ব নেতৃবৃন্দের কাছে বাংলাদেশের এই মুহূর্তের অবস্থানটাকে তুলে ধরা খুব গুরুত্বপূর্ণ ছিল। সেই সুযোগটা অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূস কাজে লাগিয়েছেন। এটা দেশের স্বার্থে অত্যন্ত বড় অর্জন আমার মনে হয়। এবং এটা না হলে আমাদের সম্পর্কে যে ভুল ন্যারেটিভটা প্রচারিত হচ্ছিল সেটা দূর করা একটু কঠিন হতে পারত। এইটা একটা। দ্বিতীয় হচ্ছে, যেটা সাকিব ভাই বলছিলেন, বাংলাদেশকে 16 বছরে আওয়ামী লীগ অর্থনৈতিকভাবে পঙ্গু করেছে সবচেয়ে বেশি। গুম খুন বিরাজনীতিকরণ, রাজনৈতিক দলগুলোকে নানান রকমের চ্যালেঞ্জে ফেলা, হত্যা হামলা মামলা, এগুলো তো একটা মাত্রা। কিন্তু একটা দেশকে পঙ্গু করবার জন্য তার যে অর্থনীতি সেটাকে পঙ্গু করে ফেলা, সেইটা টাকা দুর্নীতি, লুটপাট এবং টাকা পাচারের মাধ্যমে সেটা করেছে। এই অবস্থায় একটা অরাজনৈতিক শক্তি, কতিপয় ব্যক্তি যারা দায়িত্ব নিয়েছেন এবং তাদেরকে 16 বছর ধরে সেই ফ্যাসিবাদের সাজানো স্ট্রাকচারের উপর নির্ভর করেই দেশটা চালাতে হচ্ছে এখনো, তাদের জন্য কত বড় চ্যালেঞ্জ। সেই অর্থনৈতিকভাবে দেশকে আবার একটু শক্ত অবস্থানে ফিরিয়ে নেবার জন্য আমেরিকা সহ বিভিন্ন দেশের যে বা বিভিন্ন সংস্থার যে সাহায্য প্রয়োজন, সেখানেও ডক্টর ইউনূসের বিকল্প এই মুহূর্তে আমাদের হাতে ছিল না বা নেই। সেদিক থেকেও তিনি এই যে বৈঠক বা এই অধিবেশন আমাদের জন্য খুবই আশাব্যঞ্জক। জি জুনায়েদ সাকি, এই যে প্রতিবেশী দেশের বৈরী মনোভাব, বৈরী নানা মন্তব্য, এমন প্রেক্ষাপটে এই যে ডক্টর ইউনূসের যুক্তরাষ্ট্র সফর, বাইডেন বৈঠক, এই যে প্রেক্ষাপটটা, না ইতিমধ্যে যা বলা হয়েছে সেটার সাথে মানে আমি এইটুকুই যুক্ত করব যে এটা ঠিকই বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস মানে তার নিজের কাজের জায়গা থেকেই দুনিয়াব্যাপী একটা অনন্য উচ্চতায় আছেন। এবং মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জো বাইডেন সহ যুক্তরাষ্ট্রের একাধিক মানে সাবেক রাষ্ট্রপতির সাথে এবং অন্যান্য রাজনৈতিক নেতাদের সাথে এবং অনেক মানে আরও বহুজনের সাথেই তার যে বন্ধুত্ব ঘনিষ্ঠতা তার কাজের কারণেই সেটা আমরা সবাই জানি। ফলে এই যে করমর্দন কিংবা আলিঙ্গন, এটা তো আসলে একটা স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল। এটা হয়তো উনি প্রধান উপদেষ্টা হিসেবে না গেলেও এই একই ধরনের আলিঙ্গন আমরা আগেও অনেক রাষ্ট্রপতির সাথে দেখেছি। তো সেটা একটা জায়গা আছে। এবং বাংলাদেশের যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যে যাত্রা, সেই ক্ষেত্রে আমরা যে এটা একটা এই যুক্তরাষ্ট্রের সমর্থনের জায়গাটা জিওপলিটিক্যাল দিক থেকে আমরা বিবেচনা করলে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং একটা গুরুত্বপূর্ণ অর্জনও বলতে পারেন। ভারতের প্রসঙ্গটা প্রায়ই আসে এবং আমরা সবসময় বলেছি যে ভারত তো আমাদের প্রতিবেশী, তা আমরা তো চাইলেও প্রতিবেশী বদলাতে পারি। এবং আলোচনা আছে যে সফরে গিয়েও মোদির সাথে বৈঠক হলো। হ্যাঁ, সেটা ভারতের রাষ্ট্র এবং তাদের সরকার কর্তা ব্যক্তিদের প্রতি আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সবসময় যেটা বলেছি যে আমরা একটা প্রতিবেশীর সাথে সুসম্পর্ক চাই এবং সুসম্পর্ক তৈরির ক্ষেত্রে নিঃসন্দেহে প্রতিবেশী সবসময় অগ্রাধিকার পান এবং সেই জায়গাটা বাংলাদেশের দিক থেকে থাকা বাংলাদেশের জনগণ এটার ব্যাপারে তাদের কোনো দ্বিমত নেই। বাংলাদেশের জনগণের আপত্তি যেটা হচ্ছে, ভারত তার নিজস্ব স্বার্থে বাংলাদেশের উপর একটা নিয়ন্ত্রণ কায়েম করতে চায়।
এবং সেই নিয়ন্ত্রণ কায়েমের দিকটা এত দূর পর্যন্ত বিস্তৃত যে ভারতের স্বার্থ রক্ষার জন্য এখানে একটি সরকারকে তারা ক্ষমতায় রাখতে সহায়তা করবে এবং খোলাখুলিভাবে করবে, এবং সেটা ভোট জাহান্নামে যাক, দেশ জাহান্নামে যাক, মানুষ জাহান্নামে যাক, সেটাই তারা করবে। এইটা বাংলাদেশের মানুষ কোনোভাবেই মেনে নেয়নি, মেনে নেবে না, এবং তার সেটা যে মেনে নেয়নি সেটার প্রকাশ তাদের অভ্যুত্থানের মধ্যে প্রকাশিত। ভারতের যারা ভারতের রাষ্ট্রকর্তা ব্যক্তিরা, ভারতের সরকারের কর্তা ব্যক্তিরা, ভারতের জনগণ, আমরা তার একটা উল্লেখযোগ্য অংশ আমরা মনে করি যে তারা বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষাটাকে বুঝতে পারেন এবং সেই সুসম্পর্কের দিকেই তাদের আগ্রহ বেশি। কিন্তু ভারতের কর্তা ব্যক্তিদের এই উপলব্ধিটা করা দরকার যে বাংলাদেশের জনগণের চাওয়াটা কী, এবং সেই সুসম্পর্কের জায়গাটা বাইল্যাটারালি যদি আমরা বলি, আমরা এই সেই সুসম্পর্কের ভিত্তিটা হবে একটা ন্যায্যতার জায়গা, একটা মর্যাদার জায়গা। পারস্পরিক সম্পর্কের মধ্যে যদি ন্যায্যতা না থাকে, আমরা যদি আমাদের কোনো দাবি আসলে পূরণ না হয়, তাহলে তো এটা আসলে একটা দাসত্বের জায়গা চলে যায়। তো সেইটা বারবার ঘটেছে, সেটা সীমান্তের ক্ষেত্রে হোক, নদীর পানির ক্ষেত্রে হোক, বাণিজ্যের ক্ষেত্রে হোক, এবং আরও অনেকগুলো প্রশ্ন সেটার জায়গা হোক। তো এই জায়গাটা আমরা আবারও বলবো, ন্যায্যতা এবং মর্যাদার জায়গা থেকে ভারত বাংলাদেশের সম্পর্ক হবে। এবং বাংলাদেশ বরং যে উদ্যোগ আগেও নেওয়া হয়েছিল যে পুরো দক্ষিণ এশিয়াকে একটা বিশ্ব মানচিত্রে এক জায়গায় নিতে গেলে বাংলাদেশ নেতৃত্ব দেওয়ার চেষ্টা করেছে, সেটা সার্ক গঠন হয়েছিল, এবং সেটা আরও যে প্রসারিত হতে পারে, যে দক্ষিণ এশিয়া ব্যাপী সহযোগিতা এবং পারস্পরিক মর্যাদার ভিত্তিতে যে একটা সুসম্পর্কের নতুন যাত্রা, সেইটাতে বরং বাংলাদেশের জনগণ অনেক বেশি আগ্রহী বলেই আমাদের দিক থেকে আমরা মনে করি। বাংলাদেশের জনগণ সেই জায়গাটা নেতৃত্বের দেওয়ার মানে এই ডাকটাকে সামনে আনার ব্যাপারে আগ্রহী। ফলে ভারতের এই বিষয়গুলো নতুন করে বিবেচনা করার সময় এসছে বলে আমরা মনে করছি। শুধু সংক্ষেপে একটা জিনিস যোগ করে দেই, ভারতের এই আগ্রাসী এবং দাদাগিরি মনোভাবের কারণে শুধু বাংলাদেশ না, আজকে দেখেন শ্রীলঙ্কায় যে নির্বাচনে যে প্রেসিডেন্ট হলেন দেশানায়ক, ভারতে এইটা নিয়েও চিন্তিত হওয়ার কথা। মালদ্বীপে প্রেসিডেন্ট হয়েছেন, সেটা নিয়েও তাদের কথা মানে সংবাদ মাধ্যমে চলে এসছে। এবং নেপালের মতো দেশ, ভুটানের মতো নির্বিবাদী একটা দেশ যেখানে ভারতের ব্যাপক আধিপত্য ছিল, প্রত্যেকটা দেশের মানুষ ভারতের উপর বিরক্ত, শুধু তাদের প্রতিবেশীদের সঙ্গে প্রতিবেশী সুলভ আচরণ না করে খবরদারি করবার জন্য, দাদাগিরি করার জন্য। জি, পাহাড়ের অশান্ত পাহাড় নিয়ে একটু আলোচনা করবো, তবে তার আগে একটু দৃষ্টি দিতে চাই বিশ্ববিদ্যালয়গুলোতে। এই যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় খুলেছে, বেশ কিছু বিশ্ববিদ্যালয়ে আলোচনায় আছে যে ছাত্র রাজনীতি বন্ধের বিষয়টি তো আছে, পাশাপাশি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের আত্মপ্রকাশ বা প্রকাশ্যে আসা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এ নিয়ে কিছুটা অস্বস্তি বলি, অস্থিরতা বলি, কিভাবে দেখছেন? কোথায় অস্বস্তি বা অস্থিরতা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সমন্বয়ক, তারাই এখন এই যে এই ধরনের পরিচয় লুকিয়ে রেখে আন্দোলনের জন্য তারা ব্যক্তিগতভাবে বেশ কিছু অনুভূতি প্রকাশ করেছেন যে ঠিক তারা কিছুটা বিস্মিত, অবাক হয়েছে, বা এই যে প্রকাশ্যে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়। বিস্মিত কেউ কেউ হতে পারেন যে ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, তিনি যার সঙ্গে এক রুমে অনেকদিন কাটিয়েছেন, সেই রুমমেটও নাকি বুঝতে পারেনি যে সে শিবিরের নেতা ছিল, তাকে সমন্বয়ক হিসেবে দেখতো। এটা যদি হয়ে থাকে, এটা তো আমি বলবো ছাত্র শিবিরের কারিশমা, তাদের ক্রেডিবিলিটি, তাদের যে গোপনীয়তা রক্ষা করে বিশেষ কৌশল অবলম্বন করে একটা বৈরী পরিবেশে তারা এটা পেরেছে। একটা নিষিদ্ধ ঘোষিত দল প্রায় নিবন্ধন বাতিল করলো, মার্কা কেড়ে নিল, রাজনৈতিক কর্মসূচির তাদের অফিস বন্ধ করে দিল। এইরকম পরিস্থিতিতে ওই দলকে যে কৌশল নিতে হয়, সেটা প্রকাশ্যে দল করার অধিকার থাকা দলগুলোর মতো একরকম তো হবে না। ফলে তারা কৌশল হিসেবে কোনো কোনো দলের ভেতরে ঢুকবে, আর তারা ছদ্মবেশ ধারণ করবে, কিন্তু তাদের কার্যক্রম তারা চালিয়ে যাবে। সেই কাজটি তারা খুব কৌশলটা অবলম্বন করে সফলভাবে করে দেখিয়েছেন। এখন যদি মনে করি, কেউ কেউ বলতে পারে এটা তারা আত্মগোপন করছে, এটা প্রতারণা সামিল। বিশেষ পরিস্থিতিতে গেরিলা যুদ্ধ যখন হয় বা গোপন সংগঠনগুলো করে, তারা কি পরিচয় প্রকাশ করে সবসময় করে? সেই কৌশলে সফল হলে তখন ওইটাকেই তখন মাহাত্ম্য হিসেবে দেখা হয় যে এই কৌশল অবলম্বন করে তারা সফল হয়েছে এবং বিভিন্ন সংগঠনের মধ্যে ঢুকেছে। এটা ওই যেই সংগঠনে ঢুকতে পেরেছে, এটা তাদের দায় যে ছাত্র দলের মধ্যে বা ছাত্রলীগের মধ্যে ছাত্র শিবির ঢুকে পড়ে তাদের বড় বড় পদ দখল করে নিয়েছে। এটা ওই দলগুলির সমস্যা যে তারা নিজেদের কর্মী নিজেরা চিনে না। জি, আর বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি বন্ধের এক ধরনের না, এইটা কোনোভাবেই হয় না।
বাংলাদেশ ছাত্র রাজনীতি বন্ধের কথা কেন উঠেছে? কারণ ছাত্র রাজনীতি ছিল না, এখানে ছিল ছাত্রলীগ বা বিভিন্ন সময় যারা যখন ক্ষমতায় থাকে তাদের যে লেজুর ভিত্তিক রাজনীতিও না, ঠিক তাদের যে মাস্তানিতন্ত্র, ছাত্র রাজনীতিটা মাস্তানরা দখল করে নিয়েছিল। বিশেষ যখন যারা ক্ষমতায় থাকে প্রত্যেকেই প্রায় এই কাজ করেছে। সে কারণে ছাত্র রাজনীতির উপরে যে অনীহা তৈরি হয়েছে তা থেকে এই প্রসঙ্গ এসছে। এখন ছাত্র রাজনীতি যদি আপনার ওইখানে তাদের খারাপ আচরণের জন্য, খারাপ ভূমিকার জন্য নিষিদ্ধ করেন, তাহলে জাতীয় রাজনীতিতে তো রাজনীতিবিদদের উপরও তো একই রকম অনীহা, নানান রকমের বদনাম তারা কুড়িয়েছেন। তারা একে অপরকে বিশ্বাস করেন না বলে 3 মাসের জন্য আরেকটা সরকারের জন্য বিধান করেন যে ওনরা আমাদের নির্বাচন করে 5 বছরের জন্য বসিয়ে দেবেন। আস্থা সংকট কোথায় গেছে? তারা একবার ক্ষমতায় গেলে আর নামতে চান না, মাফিয়াতন্ত্র কায়েম করে। তাহলে সেই রাজনীতি তো আরও জঘন্য হয়েছে। তাহলে কি আমরা জাতীয় রাজনীতিও নিষিদ্ধের দাবি তুলব? বরং এই জাতীয় রাজনীতি, এই ছাত্র রাজনীতি যেগুলো পথ হারিয়েছিল সেগুলোকে পথে ফিরিয়ে এনে সত্যিকার অর্থে রাজনীতি কিভাবে করানো যায় এবং নেতৃত্ব গড়ে তোলা যায়, বিশ্ববিদ্যালয়গুলি যেন হয় নেতৃত্ব তৈরির কারখানা, সেটিও লেখাপড়ার পাশাপাশি মাথায় রেখে ওইভাবে ছাত্র রাজনীতিকে গড়ে তুলতে হবে। কিন্তু নিষিদ্ধ করা, না করতে দেওয়া, এটা তো কোনো সমাধান হতে পারে না। জি, জুনায়েদ সাকি, এই যে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিবিরের আত্মপ্রকাশ এবং ছাত্র রাজনীতি নিষিদ্ধের যেই ধারাবাহিকতা, না আমি একটা কথা শুধু বলবো যে ধরুন আপনি তো ছাত্রলীগের মধ্যে কেউ যদি আত্মগোপনে থেকে, মানে অর্থাৎ নিজের পরিচয় গোপন করে ছাত্রলীগের মধ্যে কাজ করেছে, সেটা তাদের সাংগঠনিক সিদ্ধান্ত হতে পারে। কিন্তু ছাত্রলীগ যে সমস্ত কাজগুলো এই ক্যাম্পাসে করলো, দখলদারিত্ব, তাদের যে অন্যায় কাজগুলো, এই যে গণরুম, অত্যাচার, তো এই ছাত্রলীগের এই সমস্ত অন্যায়ের দায় তো তাদের মধ্যে পরে আসলে মানে ওই ব্যক্তিকে নিতে হবে, তাই না? যে আমি তো ছাত্রলীগে করে একটা পদ গ্রহণ করলাম, তো ছাত্রলীগের অন্যায়ের দায়িত্ব সেই ছাত্রলীগের পদধারীর উপরে পড়তায় না? সেই প্রশ্নগুলো আসবে, অনেকেই তুলছেন আর কি। আর দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আসলেন ছাত্র রাজনীতি, ছাত্র রাজনীতির নামে আসলে ছাত্রদের মধ্যে কিন্তু একটা বড় ক্ষোভ তৈরি হয়েছে ছাত্র রাজনীতির বিরুদ্ধে। সেটা হয়েছে, আমরা যদি ঘটনার ভেতরের দিকে তাকাই, তাহলে ছাত্র রাজনীতির নামে মূলত সরকারি ছাত্র সংগঠন, মানে যে যখন ক্ষমতায় থাকে তাদের একটা পেটোয়া বাহিনী হিসেবে ক্যাম্পাসগুলোতে তাদের আধিপত্য দেখা যায়। এবং বরকন্দাজ যে প্রশাসন থাকে আমাদের সরকারগুলোর, সবগুলো সময় আমরা দেখেছি একটা বরকন্দাজ প্রশাসন। ওই বরকন্দাজ প্রশাসন এই পেটোয়া বাহিনীটাকে কাজে লাগায়, পৃষ্ঠপোষকতা করে, এবং এই দুই মিলে ক্যাম্পাসে যে ভয়ঙ্কর চিত্রটা তৈরি করে, বিশেষত গত 15 বছরে যেটা তৈরি হয়েছে, মানে আবরারের যে হত্যাকাণ্ড আমরা দেখেছি, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে পুরো শীতের রাতে একজনকে দাঁড় করে রাখলো, তারপরে নিউমোনিয়াতে এসে মারা গেল, আবু বকরকে একটা ক্যালকুলেটর কেন্দ্র করে খুন করে ফেললো। এই যে এগুলো হচ্ছে একটা এক্সট্রিম প্রকাশগুলো দেখছি, কিন্তু ছাত্রদের কিন্তু প্রতিদিনই একটা তাদের এই সিচুয়েশন ফেস করতে হয়, তাদের স্বাধীনতা মর্যাদা ক্ষুণ্ণ হয়। এইটার ব্যাপারে তাদের যে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, সেইটা এখন প্রকাশিত হচ্ছে। ফলে পুরো ক্ষোভটা হচ্ছে ছাত্র রাজনীতির নামে এই ক্যাম্পাসগুলোতে যে সরকারি পেটোয়া বাহিনীর দখলদারিত্ব, সেটার বিরুদ্ধে, এবং বরকন্দাজ প্রশাসনের যে সহযোগিতা। ফলে আমাদের কাছে আগ্রহ হচ্ছে যে কিভাবে এটা দূর করা যাবে। অর্থাৎ আগামীর বাংলাদেশে বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিটি ক্যাম্পাসে কিভাবে একটা সত্যিকার গণতান্ত্রিক পরিবেশ তৈরি হবে, যাতে করে কোনো এই সরকারি পেটোয়া বাহিনী এইভাবে দখলদারিত্ব কায়েম করতে না পারে। সেইটার আয়োজনটা, সেই সংস্কার, সেই প্রাতিষ্ঠানিক কাঠামোটা খুব জরুরি। এইটা যখন তৈরি করার জায়গা হবে, ছাত্রছাত্রীরা যখন এটাতে আশ্বস্ত হবে, তখন সে নিজেই কিন্তু তার রাজনৈতিক স্বাধীনতার জায়গাটাও আবার বলবে যে আমার তো পলিটিক্স করার অধিকার আছে, আমার তো রাজনৈতিক কোন রাজনীতি আমি করব, কোনটাকে বিরোধিতা করব, সেটার চয়েসের অধিকার আছে। ওই জায়গাটা সে কিন্তু নিজের জায়গাটা চাইবেই। কিন্তু যে অবস্থা তার অভিজ্ঞতার মধ্যে এসছে না, এটা এখন তাদের আর বিশ্বাসই করতে মনে হচ্ছে না যে আচ্ছা ছাত্র রাজনীতি চলবে, আবার আমরা ওই দখলদারিত্ব দেখব না। ফলে আমার মনে হয় যে ঘটনার পেছনে যাওয়া দরকার, এবং সেই দিক থেকে এই আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর যে সংস্কার, এটা কিভাবে ঘটবে, এবং সেইখানে আসলে এই বরকন্দাজ প্রশাসন বন্ধ আমরা কিভাবে করব, এইটা রাজনৈতিক দলগুলোর একটা কনসেনসাসে আসা দরকার। যে ইউনিভার্সিটিগুলো, একটা দেশে কি কি প্রতিষ্ঠান না থাকলে একটা দেশ আগাইতে পারে না, তার মধ্যে বিশ্ববিদ্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। তো এখন বিশ্ববিদ্যালয় যদি বিশ্ববিদ্যালয়ের মতো আর না থাকে, ওইখানে মাস্টাররা
লেখাপড়া সব কিছু যদি মানে দলবাজির ব্যাপারে পরিণত হয় তাহলে তার কিছু থাকে না। আমাদের সবচেয়ে বড় ক্ষতির জায়গাটা হচ্ছে এই জায়গাটাতে যে ইউনিভার্সিটিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে এবং সেখানে শিক্ষা বলেন গবেষণা বলেন সেগুলোর মান মানে যে জায়গায় আমাদের দরকার দেশ আগানোর জন্য সেই জায়গায় মিট করতে পারছে না এবং সেইটার বড় একটা কারণ হচ্ছে রাজনৈতিক আধিপত্য। সুতরাং সেই জায়গাটাকে বন্ধ করে একাডেমিক কোয়ালিটি কিভাবে বাড়বে এবং শিক্ষার্থীরা কিভাবে ওই রকম একদিকে যেমন দক্ষতা অন্যদিকে মানবিকতার দুইটারই সমন্বয় কিভাবে তাদের মধ্যে ঘটবে, এক্সেলেন্সটা কিভাবে তৈরি হবে, সেই জায়গাটার সেই প্রতিষ্ঠান বিল্ডিং এর দিকে মনোযোগ দেওয়া দরকার। রাজনীতির এই গুণগত পরিবর্তন না ঘটলে আর এত থেকে আমরা কি, বরং ছাত্র রাজনীতি নিয়ে এই প্রশ্ন তোলার আগে শিক্ষক রাজনীতি নিয়ে প্রশ্ন তোলা উচিত যে শিক্ষকরা যেভাবে লেজুর বৃত্তি করে বিভিন্ন দলের, এইটাকে কি করে একটু পরিবর্তন করে সকল মানুষের এবং ছাত্রদের কল্যাণের এমনকি নিজেদের দাবি। আপনি ঠিক এই জুলাই আগস্টের যে আমাদের ছাত্র জনতার গণ অভ্যুত্থান, আপনি এর আগে তার মাসখানেক আগে কিন্তু শিক্ষকরা আন্দোলনে ছিলেন এবং শিক্ষকদের আন্দোলনের মাঝখানে এক ধরনের জোর করে তারা থামিয়েছে। কারণ শিক্ষকরা নিজেদের যে দাবি তাদের জন্য যে এই যে কি পে স্কেলের নামে যে কি বলে একটা প্রত্যয় পেনশন স্কিম, সরি আমি পে স্কেল বলে ফেলছি, প্রত্যয় পেনশন স্কিম নিয়ে যে কাণ্ডটি হলো এবং সেইখানে তারা যেভাবে সরকারি দলের নেতাদের দ্বারা বিগত ফ্যাসিস্ট সরকারের লোকজনের দ্বারা অপমানিত হলো, কিন্তু দলবাজির কারণে ওই শিক্ষকের যে মর্যাদাবোধের জায়গাটা ধরে রাখতে পারছিলেন না। বাংলাদেশে এই পরিণতির চাইতে আর ভয়াবহ কি হতে পারে? জি, একটি বিষয় দুজনের কাছ থেকে একটু শুনে অনুষ্ঠান শেষ করব। ডক্টর স্বাগত হোসেন শান্ত, যে বলছিলাম যে পাহাড় বিভিন্ন সময় অশান্ত হয়ে ওঠে, পাহাড়ি বাঙালি বিভাজন, যদিও সোম মঙ্গলবার পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ, কিন্তু এই যে এই সংকটের আসলে দিন শেষে সমাধান কোথায়? যে পাহাড় মাঝে মাঝেই অশান্ত হয়ে যাচ্ছে, এই সংকটটা আসলে একটু ডিপ রুটেড এই জন্য যে ওইটা একটা দুর্গম এলাকা, সেখানে অস্ত্রধারী বিভিন্ন বাহিনী আছে এবং সেখানে অন্যান্য দেশের ইনফ্লুয়েন্স আছে। সেটাকে নিয়ন্ত্রণ করবার জন্য সরকারের যে পলিসি দরকার সেটা ওইখানে কখনোই ইমপ্লিমেন্ট হয় নাই। কখনো বেশি বল প্রয়োগ করতে গিয়েছে, সেটাও ঠিক হয়নি, আবার কখনো তাদেরকে একদম ছেড়ে দিয়েছে, সেটাও ঠিক হয় নাই। এই যে বাঙালি যারা ওইখানে সেটলার বলেন আর যাই বলেন বা আগে থেকেই আছে যেভাবে হোক, যেটা হওয়ার হয়ে গেছে, আপনি তো ওইখানে বাঙালিদের বসতি স্থাপন করার অধিকার দিয়েছেন, জমি করেছে, বাড়ি করেছে, সব করেছে এবং তাদেরকে এখন চাইলে আপনি তুলে আনতে পারবেন না। এখন এই পাহাড়ি এবং বাঙালিদের সহাবস্থান কিভাবে নিশ্চিত করা যায় যে উভয়ই দেশের নাগরিক এবং উভয়েরই যা অধিকার আছে সেই অধিকার সংরক্ষণ করতে হবে দেশের প্রতি, দেশের সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকার রেখে। যদি তার ব্যত্যয় কেউ ঘটায় তাহলে সেটাকে দমন করতে হবে। এই বিষয়ে যদি সরকারের প্রখর নজরদারি না থাকে এবং বিদেশি শক্তি যদি ইনফ্লুয়েন্স করতে পারে, বিশেষ করে ওইখানে যদি বাইরের অস্ত্র সরবরাহটা বন্ধ করা না যায়, তাহলে এটা চলতেই থাকবে। যেহেতু আপনার হাতে খুব বেশি সময় নেই, আমি যেটা বলতে চাইবো যে দেখুন, মানে পাহাড়ি বাঙালিদের সহাবস্থান সম্ভব একটা, ওইখানে আপনি কাউকে বঞ্চিত করে কিন্তু কোনো সহাবস্থানটা ভালো হয় না, নিশ্চিত হবে না। ফলে এমন একটা ডায়ালগ দরকার যেখান থেকে এই যে বঞ্চনার জায়গাগুলো আছে সেটা যাতে বন্ধ করা যায়। এবং প্ররোচনার বিষয়গুলো আছে, না প্ররোচনা, আপনি প্ররোচনা কাজ করে কখন? যখন আপনার ভেতরে একটা শর্ত থাকবে যে ওই প্ররোচনা দিলেই ওটা একটা আগুন ধরবে, তখন আপনি প্ররোচনাটা কাজ করবে। প্ররোচনা কাজ করবে না যদি আপনি ভেতর থেকে যে বঞ্চনা নিপীড়নের জায়গাগুলো আছে সেগুলোকে আমরা সমাধানের উদ্যোগ নিই, সত্যিকার ডায়ালগ করি এবং এটার মধ্য দিয়ে সবগুলো পক্ষ, সরকার তো উদ্যোগ নেবেই এবং সেখানে সেনাবাহিনীর উপস্থিতি আছে এবং পাহাড়িরা আছে, বাঙালিরাও সেখানে একটা অবস্থান এখন তাদের ওখানে তৈরি হয়েছে। সেই জায়গাতে ওইখানকার যে পাহাড়ি জনগোষ্ঠী তাদের কতগুলো সুনির্দিষ্ট প্রশ্ন আছে, তাদের ভূমি থেকে শুরু করে তাদের ওখানকার নিজস্ব সংস্কৃতি, জীবনযাপন, সেগুলো কিভাবে তাদের জায়গা থেকে তাদের দাবিগুলো আছে সেগুলোর কিন্তু আমাদের একটা
সমাধানের জায়গায় যেতে হবে এবং সেই সমাধানটা আমাদেরকে বরং এই যে যেটা অনেক সময় আশঙ্কা থাকে যে এটা আমাদের ভূখণ্ড আলাদা হয়ে যাবে কিনা, সত্যিকারভাবে একটা পলিটিক্যাল ইউনিটি, পলিটিক্যাল কমিউনিটি গড়ে ওঠে যখন আমরা আসলে সত্যিকার অর্থে জনগণের ভেতরকার যে সমস্যা এবং দ্বন্দ্বগুলো সেটা মীমাংসা করতে পারি। আমাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ আজ এই পর্যন্ত। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।